সো বিরতির আগে আমরা মার্কেটিং ইভ্যালুয়েশন নিয়ে কথা বলেছি, নিউরো মার্কেটিং নিয়ে অনেকগুলো টপিক কভার করেছি। সো ফার বিজনেস সোলার সিস্টেম নিয়ে কভার করেছি। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, প্রত্যেকটা টপিক আমাদের বিজনেসের জন্য এসেনশিয়াল। এখন ঠিক একইভাবে আরো একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো, সেটার নাম হচ্ছে 7P। আমার সাথে পার্সোনালি যোগাযোগ করার ওয়ে আসলে নাই। আমি পার্সোনালি সময় দেই শুধুমাত্র আমার কোচিং এর স্টুডেন্টদেরকে। কোচিং বলতে আমাদের ব্রিফ কোচিং এ, এর বাইরে আমি আসলে পার্সোনালি বাংলাদেশের বহু কর্পোরেটরাও আমার সাথে যোগাযোগ করে চেষ্টা করে, বাট আসলে আমার পার্সোনালি আমার আওয়ারলি ভ্যালু 10 লাখ টাকা। সো পার্সোনাল আমার সাথে 1 ঘন্টা বসতে গেলে আপনার 10 লাখ টাকা পে করা লাগবে। সো ওইটা ব্যক্তিগতভাবে আপনার জন্য জটিল। আর ওই 1 ঘন্টা কথা বলে আসলে খুব বেশি বেনিফিট পাওয়াটা কঠিন, যার কারণে আমি আসলে ওই গ্রুপ কোচিং প্রোগ্রামটা চালু করেছি। এবং আমাদের বাংলাদেশের ওয়ান অফ টপ মোস্ট ব্যবসায়ীরাও এখন কিন্তু ব্রিফ কোর্সে আসতেছে। আমাদের রিহেবের ডিরেক্টর থেকে শুরু করে কি বলে বিভিন্ন ব্যাংকের বড় বড় পদের লোকজন। ইভেন সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট, আমাদের ব্যাচ 5-এ অলরেডি রকমারি সোহাগ ভাই জয়েন করেছেন, আমাদের টু সেন পডকাস্টের নাফিস সেলিম ভাই, সাজ্জাদ আহসান ভাই তারা জয়েন করেছেন। সম্ভবত নেক্সট ব্যাচে ডন সামদানি ভাই চলে আসবেন। সো বাংলাদেশের টপ মোস্ট সব লেভেলের মানুষই ব্রেভে আসার পরে দেখবেন এই কমিউনিটিতে কত বড় বড় হাই প্রোফাইল লোকজন, বড় বড় বিজনেসম্যান তারা কিন্তু এখানে অলরেডি করছে। সো 7Ps অফ মার্কেটিং মিক্স। 7P যারা ব্যাচ 5-এ জয়েন করেছেন তারা অনেকগুলো বিগ শট পিপল পাবেন যাদেরকে আপনারা অনেক দূর থেকে দেখেন, যাদেরকে বড় উদ্যোক্তা ভাবেন, এরকম দেখবেন যে অনেকেই তারা এসে ব্রিফ থেকে এখন লার্নিং নিচ্ছে। তো মার্কেটিং এর 7P যেটা, আমরা মার্কেটিং এর নর্মালি 4P পড়ে পড়ে বড় হয়েছি, বাট এটা অনেক অ্যাডভান্স হয়ে এখন 7P তে চলে আসে। 4P তে আমরা কি বলি? প্রোডাক্ট, প্লেস, প্রাইস এন্ড প্রমোশন। এর সাথে নতুন 3টা P কে এখানে অ্যাড করা হয়েছে। এই টপিকটা আমি নিয়েছি ব্রেইন ট্রেসির একটা হাই ভ্যালু প্রোগ্রামে জয়েন করেছিলাম, ওইখান থেকে আমার শেখা। সো উনি যেটা অ্যাড করেছেন প্যাকেজিং, পজিশনিং এন্ড পিপল। সো প্রথম যেটা মার্কেটিং এর পি, সেটা হলো প্রোডাক্ট নিয়ে যদি আমরা কথা বলি, ডেভেলপ ইউর প্রোডাক্ট অ্যাকর্ডিং টু ইউর কাস্টমার্স নিড, ওয়ান্টস এন্ড হোয়াট দে আর উইলিং টু পে ফর। তাহলে আমরা ওই যে সেই প্রোডাক্টে আলোচনায় আসলে আমাদের সেই কথাটা হিউম্যান এক্সপেকটেশন, তার মানে আমরা প্রোডাক্টটা এমন ভাবে ডেভেলপ করব, একদম চোখ বন্ধ করে কাস্টমারকে ফিল করব, অনুভব করব, তার জায়গায় বসে ভাববো যে কোন জিনিসটা তার জন্য বেস্ট সলিউশন হয়, আমরা ওইভাবে করে আমার প্রোডাক্টটা ডেভেলপ করব। সো দ্য ওয়ার্স্ট থিং ইজ ফল ইন লাভ উইথ ইউর প্রোডাক্ট। বাট একটা জিনিস আবার মাথায় রাখবো, আমরা কখনো ডোন্ট ফল ইন লাভ উইথ ইউর প্রোডাক্ট, বিকজ আপনার একটা প্রোডাক্ট কাজ না করলে এমন আছে আরেকটা প্রোডাক্ট নিয়েও আপনার ব্যবসা করতে হইতে পারে। হয়তো ওই প্রোডাক্টের এখন মার্কেট নাই। যেমন নোকিয়া কি করছে, তার প্রোডাক্টের প্রেমে পড়ে প্রোডাক্ট আপডেট করে নাই। সে নোকিয়ার যেই আগের সিস্টেম তারা যদি অ্যান্ড্রয়েডে শিফট করে ফেলতো তখনই, তাহলে কিন্তু নোকিয়া এই বিপদের মধ্যে পড়তো না। কিন্তু তারা যেটা ফেল করছে, হিউম্যান এক্সপেকটেশনটা ধরতে ফেল করছে, যার কারণে এত বড় জায়ান্ট কোম্পানি, $1 বিলিয়ন, $100 বিলিয়ন উপরের কোম্পানি, পরবর্তীতে অনেক অল্প টাকায় মাইক্রোসফটের কাছে বিক্রি করতে এখন স্ট্রাগল করছে। তো আমাদের যেটা করতে হবে, কাস্টমারের এক্সপেকটেশনের জায়গা থেকে আমার প্রোডাক্টটা ডেভেলপ করতে হবে। এখন কাস্টমার কি কম দামে চায়, কাস্টমার কি বেস্ট কোয়ালিটি চায়, নাকি কাস্টমার লাক্সারি প্রিমিয়ামনেস চায়, নাকি কাস্টমার ফাস্টার ডেলিভারি চায়, নাকি কাস্টমার অ্যাভেলেবিলিটি চায়, এরকম ডিফারেন্ট চাওয়া আছে কাস্টমারের। একই প্রোডাক্ট পজিশনিং আলাদা করে করে বিভিন্ন ভাবে মূলত কাস্টমারের কাছে প্লেস করা হয়। তো সেক্ষেত্রে আমরা মার্কেটিংকে যেমন গুরুত্ব দিব, তার মানে এই না আমার প্রোডাক্ট বাজে হইলে চলবে। আপনার প্রোডাক্টটাও বেস্ট হইতে হবে, মার্কেটিং যেমন বেস্ট করতে হবে, প্লাস আপনার প্রোডাক্টটাও যাতে বেস্ট হয়। তাহলে দুইটা অ্যালাইন হলে আলটিমেটলি আপনি আসলে ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবেন। সেকেন্ড ফি যেটা, সেটা হলো প্রাইস। কাস্টমার্স আর অলওয়েজ প্রাইস সেনসিটিভ। কিন্তু এইখানে আমি বাংলাদেশি বিজনেস পিপলদের মধ্যে, বাংলাদেশি উদ্যোক্তাদের মধ্যে যেই ভুলটা প্রায়শই দেখি, যেটা প্রায়শই তারা করে, তারা মনে করে পণ্যের দাম কমায় দিলেই বেশি বিক্রি হবে। এটা সম্পূর্ণ মাথা থেকে ফেলে দেন। পণ্যের দাম কমায় দিয়ে আপনি যদি প্রোডাক্ট থেকে প্রফিট বের করতে না পারেন, তাহলে আপনার ব্যবসা করে লাভ কি? ব্যবসা করে কোনো লাভ নাই। তাহলে প্রোডাক্টে আপনার প্রফিট থাকতে হবে। এখন পণ্যের দাম কম হইলেই বেশি কিনে, এটা একটা সম্পূর্ণ ভুল কথা। এবং আপনাদেরকে আমি একদম প্র্যাকটিক্যালি এক্সাম্পল দিলে বুঝে যাবেন। দেখেন, বাংলাদেশে আপনি যদি সরিষার তেলের চিন্তা করেন অথবা পোলার চালের চিন্তা করেন, সরিষার তেলের সবগুলা কি একই রকম দাম? না, তেল কিন্তু একই, কিন্তু প্রতিটা সরিষার তেলের সেগমেন্টেশন অনুযায়ী দাম কিন্তু আলাদা।
রূপচাঁদা এক দামে বিক্রি করে, আবার প্রাণ আরেক দামে বিক্রি করে। ইভেন পোলার চালের মতো এত কমোডিটি আইটেম, যেটা একটা রেগুলার আইটেম, যেটার মধ্যে আলাদা ভ্যালু অ্যাড করার মতো তেমন কোনো কিছু নাই, সেই পোলার চালও যদি আপনি রূপচাঁদার চাল কিনেন, চাষি বা প্রাণের চালের থেকে 15 টাকা, 20 টাকা, 12 টাকা বা 10 টাকা করে আপনার বেশি দামে কিনতে হয়, এবং কিনতেছে, এমন না ওইটা বিক্রি হইতেছে না। তার মানে মানুষ আসলে প্রাইস চিন্তা করে না, মানুষ চিন্তা করে প্রোডাক্টটা বেটার কিনা। এবং সারা ওয়ার্ল্ড ওয়াইড যদি আপনি ডেটা স্টাডি করেন, দেখবেন যে পৃথিবীর সব বড় বড় ব্র্যান্ডগুলা বেশি দামে প্রোডাক্ট বিক্রি করে। আজকে রোলেক্সের কথা বলেন, অ্যাপেলের কথা বলেন, আজকে টেসলার কথা বলেন। ইভেন বাংলাদেশে আপনি খেয়াল করে দেখেন যে সয়াবিন তেল, সব সয়াবিন তেলের কি একই রকম দাম? না, আলাদা আলাদা দাম। রূপচাঁদার দাম সবচেয়ে বেশি, কিন্তু বিক্রি হয় সবচেয়ে বেশি, আবার সেটাই। আবার পুষ্টির দাম অনেক কম, কিন্তু বিক্রি হয় রূপচাঁদার চেয়ে কম। ঘটনা কি? তার মানে আমরা যেটা ভাবতেছি, এটা আমরা কমন সেন্সে ভাবি যে আমাদের দাম কম দিলে মনে হয় বেশি বিক্রি হবে। আপনারা শুনলে অবাক হবেন, রিসার্চ যেটা বলতেছে, রিসার্চের ডেটা অনুযায়ী প্রাইসিং ইজ দ্য নাইনথ অর টেন্থ, কি বলে, 9th or 10th ফ্যাক্টর টু পারচেজ এনি প্রোডাক্ট ফর কাস্টমার। অর্থাৎ প্রাইসটা হচ্ছে নবম এবং দশম ফ্যাক্টর পণ্য কেনার জন্য কাস্টমারের মাইন্ডে। অথচ আমরা এটা সবাই এটা মনে করে, বেশি মনে করি যে কম দামে দিতে পারলে, এবং আমাদের একটা প্রতিযোগিতা করে কার চেয়ে কে বেশি কম দাম দিতে পারে। এখন এই প্রতিযোগিতা আলটিমেটলি কি হয়, দিন শেষে আমার ব্যবসাটাই টিকে না, আমি প্রতিযোগিতায় টিকে থাকতে পারি না। সো আপনারা একটু খেয়াল করে দেখেন তো, ডায়মন্ডের কথা যদি বলেন, ডায়মন্ড পৃথিবীতে এত ভ্যালুয়েবল প্রোডাক্ট কেন? বিকজ অফ দ্য প্রাইস। ডায়মন্ডের প্রাইস যদি কালকে থেকে রূপার মতো করে দেন, আপনি চিন্তা করে দেখেন তো, কোনো রিচ পিপল ডায়মন্ড কিনবে? ডায়মন্ডের ব্যবসা করে কেউ কোনো প্রফিট করতে পারবে? তার মানে এটার ভ্যালু প্রপোজিশনটাই হচ্ছে প্রাইসিং। সো হোয়াট আর ইউর কম্পিটিটরস চার্জিং ফর সিমিলার অফারিং? প্রাইস ইজ ভেরি ইমোশনাল, রিভিজিট ইট রেগুলারলি। সো আপনি প্রাইস একটা ইমোশনাল ফ্যাক্টর, এমন ভাবে প্রাইসিং করবেন, কারণ এটা মাথায় রাখবেন, রিচ পিপল বাই প্রোডাক্ট বিকজ ইট ইজ এক্সপেন্সিভ, পুয়ার পিপল বাই প্রোডাক্ট বিকজ ইট ইজ ইনএক্সপেন্সিভ। গরিব মানুষ পণ্য কিনে সস্তা খোঁজে, আর গরিব বড়লোক মানুষ পণ্য কেনার জন্য কোনটা দাম বেশি ওইটা খোঁজে, দাম কম হইলে ওইটা কিনে না। তাহলে আপনার এই ফ্যাক্টরটা মাথায় রাখতে হবে যে আপনি কার কাছে বেচতেছেন, তার সাইকোলজি অনুযায়ী প্রাইসিং করবেন। বেচতে চাইতেছেন বড় লোকের কাছে, প্রাইস রাখছেন গরিবের মতো, তখন বড় লোক আপনার প্রোডাক্ট কিনবে না, মনে করবে প্রোডাক্টের মধ্যে ভেজাল আছে। মানুষ যখন কম দামে প্রোডাক্ট কিনে তখন খোঁজ এটার মধ্যে ভেজাল কি আছে, আর মানুষ যখন বেশি দামে প্রোডাক্ট কিনে তখন খোঁজ এটার মধ্যে ভালো কি আছে। দিস ইজ দ্য হিডেন সাইকোলজি। খুবই পাওয়ারফুল একটা স্ট্র্যাটেজি শেয়ার করলাম। সো প্রাইসিংটা নিয়ে আপনি চিন্তা করবেন, শুধু ডিসকাউন্টের যুদ্ধে, কম দামের যুদ্ধে আপনার জড়ানোর দরকার নাই। আপনি বরং কোয়ালিটি নিয়ে ফাইট করবেন, কখনো প্রাইস নিয়ে ফাইট করবেন না। নাম্বার 3, প্রমোশন, TOM, টপ অফ মাইন্ড মার্কেটিং। ইফ ইউ আর নট ফাইন্ডেবল, ইউ উইল নট বি প্রফিটেবল। টপ অফ মাইন্ড হচ্ছে, আপনি মার্কেটিং এর একটা হিডেন ফর্মুলা হচ্ছে মার্কেটিং করে করে কাস্টমারের মাইন্ডে থাকা। কাস্টমারের যখন মনে করবে এই প্রোডাক্টটা দরকার, তখন যাতে এই প্রোডাক্টটা কিনতে পারে। যেমন আপনার ক্যাশ মেশিন বই দেখছেন যে কি পরিমাণ হিউজ মার্কেটিং করছে। আমার একটা ক্যাশ মেশিন মার্কেটিং এর জন্য আমি নাসির তামজিদ ভাই, একজন কন্টেন্ট ক্রিয়েটর, ওনার সাথে আমি 18 মিনিটের একটা পডকাস্ট করছিলাম। এই পডকাস্টটা 20 মিলিয়ন ভিউ হয়েছে, 20 মিলিয়ন ভিউ। এই যে 20 মিলিয়ন ভিউ হওয়ার কারণে তাদের প্রত্যেকের মাথায় ঢুকে গেছে যে ক্যাশ মেশিন। এখন এই 20 মিলিয়ন পিপল সবাই হয়তো কিনে নাই, কিন্তু এক একজন এক এক ধাপে ধাপে এখনো অনেকে কিনতেছে, সামনে অনেকে কিনবে। কিন্তু আমি কি করছি, টপ অফ মাইন্ডে ব্যাপক প্রচার করে মানুষের মাথায় ঢুকে ফেলছি যে বিজনেসের জন্য ক্যাশ মেশিন এমন একটা বই বের হইছে, কিনুক বা না কিনুক, তার টপ অফ মাইন্ডে আমি প্রমোশন করে মাথায় ঢুকে রাখছি। বিধায় যখনই সে আবার কারো কাছে দেখে ক্যাশ মেশিন, কোথাও দেখে, এটা শোনে, তখন মাথায় আসে আচ্ছা, বা ব্যবসায় কোনো স্ট্রাগলে পরে পরে তখন চিন্তা করে আচ্ছা এই বইটা পড়ে দেখি কোনো কাজ হয় কিনা। সো আপনাকে হিউজ পরিমাণে রিচ করাইতে হবে আপনার প্রোডাক্ট বা সার্ভিসকে। সো কাস্টমারের টপ অফ মাইন্ডে যাতে আপনি থাকেন। নাম্বার 4, প্লেস। সামটাইমস চেঞ্জিং প্লেস এফেক্ট দ্য সেলস ড্রামাটিক্যালি। দেখেন বাংলাদেশে আপনি যদি অল টাইম একটা ব্র্যান্ড আছে, রুটি, তারপরে হচ্ছে হানিকম, এই টাইপের অনেকগুলো প্রোডাক্ট বের করছে। তো আপনি অল টাইমের প্লেসমেন্টটা কোথায় ছিল আপনি যদি খেয়াল করেন, অল টাইম ব্র্যান্ড হইছে সে টং দোকানগুলোতে ব্র্যান্ডিং করছে। টং দোকানে করিম টি স্টল, রহিম টি স্টোর, এইভাবে দিয়ে ওইখানে সে মানে চায়ের দোকানগুলোতে রিক্সাওয়ালা বা শ্রমজীবী মানুষ, মানে টং চার দোকানগুলোতে বেশিরভাগ সময় তারা রিক্সা থামায়, বা আপনার সব লেভেলে আমরা অনেক সময় বসি। তো ওইখানে কি হয়, চায়ের সাথে রুটি দিয়ে ভিজে ভিজে খায়।
তো এই রুটিগুলো আগে কি ছিল, নর্মাল বেকারি রুটি। তো ওই জায়গাগুলোতে কি করছে, অল টাইম একটা দারুণ ব্র্যান্ডিং করছে তারা। করিম টি স্টলে লিখে দিছে যে এটা করিম টি স্টল, সুন্দর করে অল টাইমে ব্র্যান্ডিং করছে, প্যাকেজিং করা প্রোডাক্ট দিছে। তো ওগুলা যখন দেখছে মানুষ চিন্তা করছে এত সুন্দর প্যাকেজিং এর প্রোডাক্ট রেখে আমি কেন খোলা প্রোডাক্ট খাবো, তখন ওগুলো দিয়ে সে কিন্তু ওই প্রোডাক্ট গুলা প্লেসমেন্ট করছে। তার মানে টং দোকান ছিল তার প্লেসমেন্ট, ওইখান থেকে সে ব্র্যান্ডটাকে তুলে আনছে। আবার যদি চিন্তা করেন বাংলাদেশে অনেকগুলো প্রিমিয়াম চায়ের ব্র্যান্ড আছে, এর মধ্যে হালদা ভ্যালি নামে একটা চায়ের ব্র্যান্ড আছে যেটা ব্র্যান্ড ডেভেলপমেন্টে আমারও ইনপুট আছে। সো এটা একটা লাক্সারি প্রিমিয়াম ব্র্যান্ড। তো এই ব্র্যান্ডটা যখন ডেভেলপ হয় তখন আমাদের প্ল্যানিংটাই ছিল এটা হবে হায়ার ক্লাসের টিজির জন্য, এটা লোকালি সবার জন্য না। এই হালদা ভ্যালির চা আপনি ইয়েতে গিয়ে পাবেন না, মুদি দোকানে পাবেন না, এটা আপনি ওয়েস্টিনে হয়তো কাউন্টারে পাবেন, আপনি হয়তো লা মেরিডিয়ানে কাউন্টারে পাবেন, আপনি হয়তো সুপার শপ গুলোতে পাবেন। সো একটু প্রিমিয়াম সেগমেন্টেড প্রোডাক্ট, তার মানে ওইটার প্লেসমেন্টটা আবার আলাদা। আপনি যদি বাংলাদেশের মিষ্টির দোকানগুলোকে খেয়াল করেন, আপনি যদি প্রিমিয়াম সুইটস এর কথা চিন্তা করেন, তাদের প্লেসমেন্ট সবসময় দেখবেন একটা প্রিমিয়াম প্লেসে, অলওয়েজ দোতলায় শোরুম। বাংলাদেশের সকল মিষ্টির দোকান নিচতলাতে থাকলেও প্রিমিয়াম সুইটস এর মিষ্টির দোকান দেখবেন সবসময় দোতলায় তারা প্লেস করছে। তার মানে কি, তাদের সেগমেন্ট আলাদা। ওইখানে আপনি ঢুকছেন, আপনাকে 100 টাকা মূল্যের একটা হয়তো মিষ্টি এমনিতেই খাইতে দিবে ফ্রি। সো ওইখানে যারা সার্ভ করতেছে তাদের প্লেসমেন্ট, টোটাল ডেকোরেশন, এম্বিয়েন্স, যার কারণে তারা 2200 টাকা কেজি মিষ্টিও বিক্রি করে। আবার যেগুলো ফুটপাতের দোকান বা নর্মাল ফ্লোরে করছে বা গুলিস্তানে করছে, এগুলো হয়তো 200 টাকা কেজি মিষ্টি বিক্রি করতেছে। ডিফারেন্সটা প্লেসমেন্টে হয়ে যেতেছে। এখন আপনাকে খেয়াল করতে হবে আপনার প্রোডাক্টের টিজি কারা, টার্গেট কাস্টমার কারা, তারা কোথায় বেশি মুভ করে, কোন জায়গাগুলোতে তারা যায়, সেই জায়গাতে আপনি আপনার প্রোডাক্টটাকে প্লেস করবেন। আপনার টিজু যদি অনলাইনে মুভ করে তাহলে অনলাইনে আপনার সুন্দর একটা ওয়েবসাইট থাকবে, অনলাইনে আপনি প্রেজেন্স করবেন, অনলাইন থেকে যারা তারা পারচেস করতে পারে। সো প্লেসমেন্টটা আপনার পণ্যের জন্য সরি খুব ইম্পর্টেন্ট, যাতে কাস্টমারের চাহিদা অনুযায়ী যেরকম প্রোডাক্ট সেই সকল জায়গায় যাতে আপনার প্রোডাক্টটা প্লেস করা থাকে। এন্ড নাম্বার 5, প্যাকেজিং, লুক এন্ড ফিল। ইট ট্রিগার্স আ কাস্টমার ব্রেইন। আমরা কি বলেছি, মার্কেটিং মানে মাইন্ড নিয়ে খেলা। কাস্টমারের ব্রেইনকে, কাস্টমার মাইন্ডকে দখল করতে পারাই হচ্ছে মার্কেটিং। তাহলে এটা দখল করতে অন্যতম একটা ভূমিকা রাখে, সেটা হলো প্যাকেজিং। অর্থাৎ লুক এন্ড ফিল, আপনার পণ্যটা দেখতে কেমন, এটার ডিজাইনটা কেমন, এটার প্যাকেজিংটা আপনি কিরকম দিয়েছেন। ইভেন আপনার প্যাকেজিং বলতে শুধু বাক্স বুঝলে হবে না, আপনার ওয়েবসাইটের যে লুক এন্ড ফিল, ওয়েবসাইটের যে ইউআই ডিজাইন, আপনার ওয়েবসাইটের যে ফটোগ্রাফি, এগুলো কিন্তু প্যাকেজিং এর পার্ট। আপনি যদি আমাদের ন্যাচারালস ওয়েবসাইটে যান, এটার যে ফটোগ্রাফি গুলো দেখেন, আপনি দেখবেন তো টসটসে লাগতেছে, প্রোডাক্টগুলো আপনার দিকে তাকায় আছে, এত সুন্দর করে আমরা ফটোগ্রাফি করেছি। তাহলে কাস্টমার যারা অনলাইন থেকে কিনে তারা কিন্তু ওই প্যাকেজিংটা দেখে ইটসেলফ। এবার আমার প্যাকেজিং দেখেন, আমি কিন্তু দেখবেন যে আমাদের ওয়েবসাইটে মানে 2 লাখ টাকা খরচ করে আমাদের মেকআপ আর্টিস্ট, হেয়ার আর্টিস্ট, তারপরে বাংলাদেশের একদম টপ মোস্ট সব ফটোগ্রাফারদেরকে একত্রিত করে কিন্তু আমি ফটোশুট করছি, এটা এমনি হয়ে যায়নি। যার কারণে আমার ওয়েবসাইটের পুরো ফটোশুট, প্রেজেন্টেশন, এটা দেখলে আমাকে কিন্তু, এখন আমারে দেখে যদি আপনার মনে হইতো আমি মসজিদের খিচুড়ি খাই, তাহলে কেউ এই ট্রেনিং এ টাকা দিয়ে আসতেন না, ট্রুলি স্পিকিং। তাহলে আমার ওয়ে অফ প্রেজেন্টেশন, আমার লুক অ্যান্ড ফিল, আমার হয়তো এক একটা ব্লেজার 1.5 লাখ, 2 লাখ টাকা, 50,000 টাকা, 70, মানে দামি ড্রেস, দামি পোশাক, দামি ঘড়ি, মানে সব মিলে আমি অ্যাজ এ বিজনেস কোচ, আমাকে যদি দেখতে বিজনেস কোচের মতো, বিজনেসম্যানের মতো, সাকসেসফুল পিপলের মতো না দেখায়, মরা ধরা দেখায়, আমার ছবির একদিকে অন্ধকার, চেহারা পুরো বোঝা যায় না, আমার চেহারা হয়তো কালো, দেখতে হয়তো আমি সুন্দর না, বাট দ্য ওয়ে অফ প্রেজেন্টেশন, আমার ড্রেস কোড, ওয়েবসাইটে আমার যেভাবে লুক এন্ড ফিল, এগুলো কিন্তু মার্ক। এগুলো আপনারা হয়তো কনসিয়াসলি খেয়াল করেন নাই, বাট এই জিনিসগুলো সাবকনসিয়াসলি আপনাকে ডিসিশন মেক করতে হেল্প করছে যে না ঠিক আছে, ওনাকে যদ্দূর দেখা যাইতেছে মনে হয় ভালো কিছু শিখাবে। দেখেন, দিস ইজ অল অ্যাবাউট প্যাকেজিং। তার মানে আপনি ওয়েবসাইটে প্রোডাক্টটা কিভাবে দেখাচ্ছেন, প্রোডাক্টের ফটোগ্রাফিটা কেমন, ওয়েবসাইটের লুক এন্ড ফিলটা কেমন, কালারটা আপনি কি ইউজ করতেছেন। তারপরে আবার যারা একদম ফিজিক্যাল গুডস নিয়ে ব্যবসা করতেছেন, আপনার প্রোডাক্টের বাক্সটা কেমন, প্রোডাক্টটা কোন জারের মধ্যে দিচ্ছেন। কারণ বিশ্বাস করেন, মানুষ এখন বাক্স কিনে, মানুষ এখন লুক এন্ড ফিল কিনলে। এই জন্য বাংলা একটা প্রবাদ খুবই প্রচলিত আছে যে আগে দর্শনধারী পরে গুণ বিচারী। গুণ কি হবে, প্রোডাক্ট ভালো না মন্দ পরে, দেখতে কেমন লাগতেছে জিনিসটা, এটা আগে। সো একটা প্রোডাক্ট যখন গুড প্যাকেজিং এ আপনার কাছে যায়, সুন্দর করে যায়, আপনার কিন্তু এটা গুড ফিল দেয়। দ্যাট ইজ ওয়াই আপনারা যদি ন্যাচারালস এর প্যাকেজিং দেখেন, এবং আমাদের দেখা দেখি এখন অনেকেই ফলো করে, প্যাকেজিং এর মধ্যে উপরে আমরা খাদি কাপড় দিচ্ছি। ইভেন আমরা যেহেতু আমরা বলছি অর্গানিক, আমরা যে এই মোড়কটা ইউজ করতেছি এটা হচ্ছে কি বলে হ্যান্ডমেড পেপার দিয়ে তৈরি করা। আমরা গ্লাস জার দেখতেছি, যেহেতু প্রকৃতির কোনো ক্ষতি নয়, আমরা প্লাস্টিক ইউজ করতেছি না।
সো এভরিথিং ওয়েল প্ল্যান, যেটার কারণে আপনার একটা গুড ফিল, যার কারণে আমরা যখন কর্পোরেটে 50টা প্রোডাক্ট, 20টা প্রোডাক্ট, 10টা প্রোডাক্টের সামনে আমার প্রোডাক্টটা রাখে, আমারটা লোকজন ধরে যে না এই প্রোডাক্টটা দেখতে সুন্দর, লুক এন্ড ফিল ভালো। তারপরে হলো কোয়ালিটি, হলো বিক্রির পরে মানুষ কোয়ালিটি টের পায়। সো এই প্যাকেজিংটা খুব ইম্পর্টেন্ট। সো ইউ নেভার গেট এ সেকেন্ড চান্স টু মেক দ্য গুড ফার্স্ট ইমপ্রেশন। এই যে আমার ওয়েবসাইটে যদি ঢুকে দেখতেন যে আমার চেহারার অবস্থা বাজে, আমার ফটোগ্রাফির অবস্থা বাজে, আপনি কিন্তু আমার সম্বন্ধে ইমপ্রেশনটা আগে নষ্ট হয়ে গেলে আর গুড ইমপ্রেশন আপনার কিন্তু তৈরি করা যেত না। সো এটা খুব ইম্পর্টেন্ট। সো ইন কম্পিটিটিভ মার্কেট এভরিথিং কাউন্টস। সো আপনার এই প্যাকেজিংটা ইম্পর্টেন্ট। অ্যান্ড নাম্বার 6, পজিশনিং। এর আগেও আমরা মার্কেটিং এর ইভ্যালুয়েশনের পজিশনিং এর কথা বলছি। এভরিথিং ইউ ডু অ্যান্ড ফেল টু ডু অ্যাট দ্য পারসেপশন অ্যাবাউট দ্য কাস্টমার্স মাইন্ড। সো একটা প্রোডাক্ট শুধু প্রোডাক্ট হিসেবে যদি আমরা এখন বেচতে চাই, সেটা হলো ফার্স্ট জেনারেশন মার্কেটিং। আর এখনকার যুগে মার্কেটিং মানে হলো মাইন্ড রিডার, কাস্টমারের মন বুঝে। কাস্টমার জানবে না তার এটা প্রয়োজন, কিন্তু আপনি বানানোর পর তার ফিল হবে ইয়েস এটা আমার প্রয়োজন। আপনারা কিন্তু কেউ জানতেন না যে আপনার বিজনেস নিয়ে কোর্স দরকার, বিজনেস নিয়ে আপনার বই দরকার। আমি যখন বাংলাদেশে এই ট্রেন্ডটা শুরু করলাম যে বিজনেস নিয়ে বই, বিজনেস নিয়ে ইন ডেপথ কোর্স, বিজনেস নিয়ে ব্রেভ অ্যাডভান্সের মতো এত হাই ভ্যালু জিনিস, এটা কিন্তু কেউ জানতো না যে ব্রেভের মতো এরকম একটা কোর্স দরকার তার। কিন্তু এটা আমি তৈরি করে আমার পজিশনিং করছি যেটা হাই ভ্যালু। আপনি বিমানে করে, যেমন এবার আমরা 2টা বিমান ফুল যাচ্ছি, আরো একটা বিমান, মানে 3টা বিমান পুরো বুকড করে চার্টার ফ্লাইটে যাওয়া, মানে এটার যে টেস্ট, মানে এই অনুভূতির জন্য এয়ারপোর্টে আমাদের সোফার 150 পার্টিসিপেন্ট যাচ্ছে ব্যাচ 5-এ। তো এতগুলো লোক একসাথে যাওয়া, 5 স্টার হোটেলটা পুরো দখল করে একসাথে থাকা এবং টানা 2 দিন ওইখানে ইন ডেপথ লার্নিং করা, ইটসেলফ এটা কি, এটা একটা পারসেপশন, একটা পজিশনিং। আমাদের এইটাকে একটা ভিন্ন মাত্রায় নিয়ে গেছে। একটা কোর্সও বাংলাদেশে যে এত হাই ভ্যালু করতে, এত লাক্সারি করে, এত ডিফারেন্ট হইতে, ওইখানে বুফে খাওয়া দাওয়া, ব্যাপক আয়োজন, হলরুম জুড়ে প্রোগ্রাম, এই যে ওভারঅল আপনাদের গিফটের ব্যবস্থা, এই সব মিলে কি হয়েছে, এটা একটা পজিশনিং তৈরি করছে। এখন যারা বিজনেসে বড় চিন্তা করতে, তারা ফিল করতেছে এই পজিশনিংটাতে, এই জিনিসটার সাথে, এই অ্যাসোসিয়েশনটা। এবং বাংলাদেশের টপ মোস্ট বিজনেসম্যান গুলো যখন এখানে আসতেছে, তো এরকম একটা কমিউনিটিতে থাকার জন্য হইলেও অনেকে কিন্তু এটা অনেক হাই ভ্যালু দিয়ে জয়েন করতেছে। এবং আপনি খেয়াল করে দেখেন, যদি বাংলাদেশের সুপার শপ গুলোর দিকে আপনি তাকান, তাহলে এক একজনের পজিশনিং কিন্তু এক এক রকম। স্বপ্ন বলতেছে কষ্টের টাকায় শ্রেষ্ঠ বাজার, আবার ধরেন আপনি মিনা বাজার বলতেছে এভরিডে ফ্রেশনেস, তার মানে প্রোডাক্টের সতেজতার দিকে গুরুত্ব দিচ্ছে। আবার আপনি দিয়ে দিচ্ছে কি বলে, আপনি যদি ডেইলি শপিং এ যান, তারা বলতেছে সহজে সবখানে, তার মানে অ্যাভেলেবিলিটি গুরুত্ব দিচ্ছে, যে আমাদের ছোট ছোট স্টোর আপনার বাড়ির কাছে, যেমন আমার বাসার নিচেই একটা ডেইলি শপিং। এই ট্যাগলাইনটা যখন আমি দেখি, এটা আমার সাথে কিন্তু অ্যালাইন করি, ইয়েস সহজে সবখানে, আমার বাসার লিফট দিয়ে নামলেই সুন্দর আমি এখান থেকে পারচেস করতে পারছি। তার মানে সুপার শপ সবাই একই সার্ভিস দেয়, কিন্তু পজিশনিংটা এক একজন এক এক ভাবে করতেছে। তো এইভাবে আপনার প্রোডাক্টের একটা পজিশনিং, আপনি কিভাবে পজিশন করতে চান। এই যেমন ডোমিনোজ বলতেছে ফাস্টেস্ট ডেলিভারি, তার মানে তারা দ্রুত ডেলিভারিটাকে পজিশন করেছে। আবার এই যে ওয়ালমার্ট পজিশন করেছে এভরিডে লো প্রাইস, মানে লো প্রাইসটাকে পজিশন করছে। এখন আপনি প্রত্যেক সেগমেন্টেই কাস্টমার আছে, এখন আপনি যেই পজিশনটা দাঁড় করাবেন আপনার ব্র্যান্ডের, ওই সেগমেন্টের মানুষগুলো, যে বাতিলের কথা বললাম, তারা হায়ার ক্লাস টিজিকে টার্গেট করছে, যার কারণে দিনে 2-3জন কাস্টমার ওর থেকে কিনলে ওর প্রফিট চলে আসে। ওর টার্গেট হচ্ছে অ্যাম্বাসেডার যারা আছে, ফরেনার যারা আসে, যারা একটু হাই ভ্যালু জিনিসপত্র পেতে চায়, কোয়ালিটিফুল জিনিস পেতে চায়, ও পজিশনিংটা তাদের জন্য তৈরি করেছে। সো এখানে মাথায় রাখতে হবে, হোয়াট পজিশনিং মানে হচ্ছে কাস্টমারের মনের ভিতরে একটা ইতিবাচক শব্দ তৈরি করা। আপনার সম্বন্ধে চোখটা বন্ধ করলে কাস্টমারের মাথায় যাতে একটা ইতিবাচক শব্দ আসে। যেমন আমার সম্বন্ধে আমার যারা অডিয়েন্স, তারা চোখটা বন্ধ করলে কোচ কাঞ্চন হ্যাপিনেস অন, ওনার কাছে গেলে একটা হ্যাপিয়ার লাইফ, একটা হেলদিয়ার লাইফ, একটা ওয়েলদিয়ার লাইফ, একটা পাওয়ার ফিল করে, যে আমার পাওয়ার বাটনটার কারণে। সো হোয়াট ওয়ার্ডস উড ইউ লাইক টু ওন ইউর কাস্টমার্স মাইন্ড। আপনি কাস্টমারের মাইন্ডে কোন ওয়ার্ডটা ওন করতে চান। ইফ ইউ আস্ক ইউর কাস্টমার 1 or 2 adjectives, হুইচ ওয়ার্ড উইল দে চুজ। এখন এটাকে আপনি কোয়ালিটি চান, নাকি আপনি চান এক্সিলেন্ট কাস্টমার সার্ভিস, যে আমার প্রোডাক্ট কোয়ালিটি ভালো, মার্কেটিং ভালো, বাট এক্সিলেন্ট কাস্টমার সার্ভিস দেই, রেড কার্পেট সার্ভিস দেই, কাস্টমার আমাকে ফোন দিলে মনে হয় যে কলিজা কাইটা খাওয়াই ফেলে, এইভাবে আমরা কমিউনিকেশন করি। হইতে পারে বেস্ট কাস্টমার সার্ভিসের জন্য মানুষ আপনাকে চিনবে। যেমন এরকম একটা ব্র্যান্ড হচ্ছে জাপুস, আপনারা নাম জানেন, টনি শিট, যেই ব্র্যান্ডটা শুধুমাত্র জুতার ব্র্যান্ড, কাস্টমার সার্ভিস দিয়ে $1 বিলিয়ন কোম্পানি হয়েছে। মানে এত হাই, মানে জুতা আপনি অর্ডার করছেন, আপনাকে 5টা সাইজের জুতা পাঠাই দিছে, যেটা পছন্দ পয়রা দেখছেন, যেটা ভালো লাগছে বাকিগুলো ফেরত দিয়ে দিছেন। এই যে ফেরত দিছেন, এটার জন্য কোনো রিটার্ন চার্জ নাই, মানে অবসেসিভ কাস্টমার সার্ভিস।
নাইস পিপল, আপনার কাস্টমার সার্ভিস গুলো পিপল গুলো হইতে পারে নাইস পিপল, তারা কথা বললে, তারা কমিউনিকেট করলে কাস্টমার ফিল করে যে না এই কোম্পানির লোকগুলো খুবই ভালো। এরপর হইতে পারে অ্যাফোর্ডেবল প্রাইসে আপনি দিতেছেন। এরকম অনেকগুলো জায়গা আছে যেগুলো ধরে ধরে আপনি প্ল্যান নিবেন যে আমি আসলে কোন ওয়ার্ডটা, কোন জিনিসটার জন্য আপনি কাস্টমারের মাইন্ডে বিখ্যাত হতে চাই, ওইটা নিয়ে তখন কাজ করবেন। হ্যাঁ, নাম্বার 7, পিপল। পিপল মানে কি, আপনার কোম্পানিতে যারা কাজ করছে, কাস্টমার ডোন্ট বাই দ্য প্রোডাক্ট অর সার্ভিস, দে বাই দ্য পিপল হু সেল দোজ প্রোডাক্ট অর সার্ভিস। কাস্টমার আসলে প্রোডাক্ট অর সার্ভিস কিনে না, কাস্টমার পিপল কিনে আসলে সত্যিকার অর্থে। আপনার এখানে আমার ট্রেনিং কিনতেছেন না, সত্যিকার অর্থে জানেন কি, আপনার আমাকে কিনতেছেন, আমার পিপলদের কিনতেছেন। তারপরে ট্রেনিংটা আপনি আমাকে কিনার কারণে আপনি আমার ট্রেনিংটা পাইতেছেন, ট্রুলি স্পিকিং। সো তার মানে আপনার যে পিপল, এই পিপল গুলাকে এমন ভাবে বিল্ড করতে হবে কাস্টমারকে যাতে গুড ফিলিং দিতে পারে, তাদের মধ্যে এমপ্যাথি তৈরি করতে হবে যাতে কাস্টমার, এমপ্যাথি মানে ফিল দ্য ফিলিং অফ আদার্স, কাস্টমারের ফিল যাতে বোঝে, অনুভব করতে পারে, কাস্টমারকে জিতানো নিয়ে কাজ করে। সো আপনি যখন এই পিপলস বিল্ড করতে পারবেন, পিপলস উইল বিল্ড ইউর বিজনেস। এই যে এখানে কি বলছি, পার্সোনাল ইমোশনাল কন্ডাক্ট বিটুইন ইউর কোম্পানি অ্যান্ড ইউর পার্সপেক্টিভ কাস্টমার ইজ দ্য most important single variable that determines what they buy again and tell their friends. Improve the quality, warmth, friendliness and efficiency of every customer contact in your business. এটা যখন আপনি যত ভালো ডেভেলপ করতে পারেন, আলটিমেটলি আপনার বিজনেস তত ভালো চলবে। সো এবার আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে এই যে যে 7টা ভেরিয়েবল, 7P, remember, changing one variable in your marketing mix can change your sales and profitability dramatically. এই 7টা পি এর মধ্যে আপনি এবার খেয়াল করবেন আপনার কোন পিটাতে ঘাটতি, আপনার কোন পিটা এখনো প্রপারলি নাই। আপনার কি প্রোডাক্টে ঘাটতি, নাকি আপনার পিপলে ঘাটতি, নাকি আপনার পজিশনিং এর সমস্যা, নাকি আপনার প্রাইস পয়েন্ট ঠিক নাই, সো নাকি আপনার প্লেসমেন্টটা ভুল হইতেছে। এই 7টা পির একটা ভেরিয়েবল চেঞ্জ করার কারণে হইতে পারে আপনার ড্রামাটিক্যালি পুরো সেলস চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আপনাকে এই 7টাটির প্রত্যেকটা পিকে, 7টা পির প্রতিটাকেই প্রপারলি যত্ন করতে হবে। সমান হারে যখন আপনি যত্ন করবেন এবং ওইভাবে পুরো জিনিসটা প্যাকেজ করতে পারবেন, আলটিমেটলি তখন দেখবেন কাস্টমার ইন্সপায়ার হচ্ছে আপনার কাছ থেকে কেনার জন্য। মার্কেটিং স্ট্র্যাটেজি, মোস্ট অফ ইউর প্রসপেক্ট আর নট রেডি টু বাই। একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার সব কাস্টমার কিন্তু একদিনে আপনার কাছ থেকে পণ্য কিনবে না। সবাই আপনার জন্য, আপনার কাছে একদিনে পণ্য কেনার জন্য রেডিও নাই। তাহলে কি করবেন? মোস্ট অফ ইউর প্রসপেক্ট আর নট রেডি টু বাই। গোল অফ মার্কেটিং ইজ হোয়েন ইউ আর রেডি টু বাই ইউর ব্র্যান্ড ইজ, হোয়েন দে আর রেডি টু বাই ইউর ব্র্যান্ড ইজ টপ অফ দেয়ার মাইন্ড। আপনাদেরকে একটা ক্লাসিক্স এক্সাম্পল দিই। মার্সিডিজ বেঞ্চের ওয়ার্ল্ড ওয়াইড একবার সেরা সেলসম্যান হয়েছে একজন, ওনার গল্প থেকে নেয়া। উনি বলতেছিল উনি সেরা সেলসম্যান হয়েছে কাস্টমারকে বিরক্ত করে। কিভাবে? উনি কি করতো, প্রতিদিন সকালবেলা উঠে তার লিস্টে যত কাস্টমারের ইমেল নাম্বার ছিল প্রত্যেকটা ইমেলে উনি একটা করে গাড়ির ছবি পাঠাইতো প্রতিদিন সকালে। আজকে সকালে একটা পাঠাইছে, আগামীকাল একটা, পরশু একটা। কাস্টমাররা ওনার নাম্বার নিয়ে কাস্টমার কেয়ারে ফোন দিয়ে গালিগালাজ পর্যন্ত করতো, ওনার মেইলের উল্টাপাল্টা আনসার দিত। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে গালিগালাজ করার কাস্টমারই যেদিন গাড়ি কেনার কথা মনে পড়তো, আপনি খেয়াল করে দেখেন তো, আমি যদি ধরেন আগামী 1 বছর আপনার মেইলে অথবা আপনার হোয়াটসঅ্যাপে অথবা আপনাকে মেসেজে গাড়ির ছবি পাঠাইতে থাকি, যেই দিন আপনি গাড়ি কেনার জন্য রেডি হবেন বা গাড়ি চেঞ্জ করার ডিসিশন নিবেন, সেই দিন বলেন তো কার কথা প্রথম মনে হবে? আমার কথা মনে হবে যে এই লোকটা তো প্রচুর গাড়ির ছবি পাঠাইতো, আচ্ছা ওনারে ফোন দিয়ে দেখি কি বলে উনি। তখন কি হইতো, ওই রিয়েক্ট করা বিরক্ত হওয়া কাস্টমার গুলো, কারণ টপ অফ মাইন্ডে কি আছে, টপ অফ মাইন্ডে গাড়ি মানি ওই লোক। তখন যখন গাড়ি কেনার সিদ্ধান্ত নিছে প্রথম তার কথা মনে পড়ছে। সো আমি এই যে দেখেন যে কমিউনিকেশন গুলা করি, কমিউনিকেশনে আমি এটা ডেফিনেট করে বলতে পারি যে যারা আমাদের নবম ব্যাচে জয়েন করছেন সবাই নবম ব্যাচে অ্যাড দেখে জয়েন করেন নাই। এখানে অনেকেই আছেন আগের ব্যাচে অ্যাড দেখছেন অথবা বইয়ের অ্যাড দেখছেন, বিভিন্নভাবে বিভিন্ন কিছু দেখেছেন। যে মার্কেটিং স্ট্র্যাটেজির কথাটা বলতেছিলাম, তার মানে মার্কেটিং এর মেইন রোলটা এটা না যে আমি বিক্রি করতে চাইলাম এখনো বিক্রি করে ফেললাম। আমাকে আমার টার্গেট অডিয়েন্সের কাছে বারবার প্রমোশন করে তার টপ অফ মাইন্ডে আমার থাকতে হবে। আপনি খেয়াল করে দেখেন, বাংলাদেশে হ্যাপিনেস নিয়ে যদি কোর্স করতে চান, প্রথমেই আমার কথা আপনার মাথায় আসবে, বিকজ অফ দ্য ট্যাগলাইন, বিকজ অফ দ্য আমার হ্যাপিনেস সার্টিফিকেশন। আপনি বিজনেস নিয়ে হাই ভ্যালু কোর্স, যে বিজনেস নিয়ে আমি একটা যতদূর সব কোর্স করছি এখন একটা হাই ভ্যালু কোর্স করতে চাই, প্রথমে আপনার ব্রেভের কথা মাথায় আসবে। তার মানে ব্রেভে কিন্তু এখন সবাই জয়েন করে ফেলবেন ব্যাপারটা তা না, কিন্তু আপনাদের মাথায় থাকার কারণে যেদিন আপনার মনে হবে যে আমি হাই ভ্যালু কোর্স করব,
তখন আপনার মাথায় কিন্তু এটা আসবে। সো আমরা ওইভাবেই জিনিসটাকে প্রমোট করব যাতে টপ অফ মাইন্ডে আমি থাকি। কাস্টমার, আপনি শার্ট নিয়ে ব্যবসা করেন, কাস্টমার শার্ট বানানোর কথা চিন্তা করলে আপনার কথা যাতে মাথায় আসে। আপনি হয়তো মধু নিয়ে ব্যবসা করেন, কাস্টমার এই যে শীতের সিজন মধু খাইতে চাইলে চিন্তা করলে যাতে আপনার কথা মাথায় আসে। আপনি ওই কাস্টমারদের সাথে আপনার কমিউনিকেশনটা এইভাবে তৈরি করে রাখবেন। 4 প্রিন্সিপালস ইন মার্কেটিং স্ট্র্যাটেজি। নাম্বার 1 কি স্পেশালাইজেশন, নাম্বার 2 ডিফারেন্সিয়েশন, নাম্বার 3 সেগমেন্টেশন, এন্ড নাম্বার 4 হচ্ছে কনসেন্ট্রেশন। তার মানে আপনার মার্কেটিং এর মাধ্যমে আপনি স্পেশালাইজেশন 3 এরিয়া, স্পেশালাইজেস ইন স্পেসিফিক প্রোডাক্ট। আপনার যে স্পেসিফিক প্রোডাক্ট, এই স্পেসিফিক প্রোডাক্টে আপনি স্পেশালাইজ হবেন। অর্থাৎ যেমন ধরেন আমাদের ন্যাচারালস এর প্রোডাক্টগুলোর মধ্যে আমাদের একটা প্রোডাক্ট আছে নবশক্তি, যেটা এনার্জি বৃদ্ধি করতে হেল্প করে আর কি, বিশেষ করে সেক্সুয়াল পাওয়ার এনহ্যান্স করার ক্ষেত্রে খুব হেল্প করে। তাহলে এইটাকে আমরা কি করছি, এরকম অনেক প্রোডাক্ট মার্কেটে আছে, আমরা করছি একদম পিওর যে হার্বস, এই হার্বস গুলোকে ব্লেন্ডেড করে আয়ুর্বেদ বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে এই জিনিসটা বানানো। তাহলে এটা কি স্পেশালাইজড আমাদের অর্গানিক ফুড বা হার্বস আইটেমের মধ্যে, এইটা স্পেশালাইজ, এটা মার্কেটে অন্য কারো কাছে নাই, যেখানে ওয়ার্ল্ডের টপ 9টা গুরুত্বপূর্ণ হার্বসকে একত্রিত করে ফর্মুলেটেড হইতে সাইন্টিফিক ভাবে এরকম একটা প্রোডাক্ট বানানো হয়েছে। তো স্পেসিফিক প্রোডাক্টে আমরা কি স্পেশালাইজ বিধায় এই প্রোডাক্টটা দেখা গেছে যে আমরা অনেক হাই ভ্যালুতে বিক্রি করি। ফ্যামিলির সাথে দেখেন কোনো সমস্যা নাই, অনেকে বউ বাচ্চা নিয়ে আমাদের এই যে ব্রেভে বললাম না, বাচ্চাদের জয়েন করাচ্ছে, ওয়াইফ বা হাজবেন্ড মিলে করতেছে, সেটা সমস্যা নেই। সো স্পেশালাইজ ইন স্পেসিফিক প্রোডাক্ট, তার মানে সবাই হয়তো মোবাইল ফোন বিক্রি করে, কিন্তু আইফোন মোবাইলটাকে একটু স্পেশালাইজ করছে বিধায় এখন আইফোনটাও বেশি দামে আমরা কিনতেছি। তারপর স্পেশালাইজ ফর পার্টিকুলার কাস্টমার, যেমন ধরেন বাংলাদেশে সবাই হয়তো বই বিক্রি করতেছে, তাই না, রকমারি বই বিক্রি করে, আরো অনেকে বই বিক্রি করে। তাহলে আপনি কি করলেন, হয়তো স্পেশালাইজ করলেন যে আমি শুধুমাত্র ধানমন্ডি এরিয়াতে বইয়ের ডেলিভারি দিব, রকমারিতে আপনি অর্ডার করলে বইটা 2 দিন 3 দিন পরে পাবেন, আমার কাছে যদি অর্ডার করেন আমি এখনই আপনাকে দিয়ে যাব, 1 ঘন্টার মধ্যে দিয়ে যাব। তাহলে পার্টিকুলার কাস্টমার, ওই ধানমন্ডি এলাকার ওই কাস্টমারদের জন্য আপনি করলেন। আবার হইতে পারে যে আপনি একটা স্কুল করলেন, ইংলিশ মিডিয়াম স্কুল, বাট আপনার টার্গেট হলো এই স্কুলে আমি মাদ্রাসা লাইনের যে পড়াশোনাটা সেটাকে আমি একত্রিত রাখবো। তাহলে স্পেশালাইজ ফর স্পেশাল কাস্টমার, যারা মুসলিম কমিউনিটি, যারা প্র্যাকটিসিং মুসলিম, তাদের জন্য স্পেসিফিক করে ফেললেন। সো এইভাবে হইতে পারে প্রত্যেকটা প্রোডাক্টের আপনি স্পেসিফিক কাস্টমার। আবার হইতে পারে যে চাল ডাল তো সারা ঢাকা জুড়ে ইয়ার ডেলিভারি করে, ফুড ডেলিভারি করে বা গ্রসারি ডেলিভারি করে, আমরা শুধুমাত্র বসুন্ধরা এলাকায়, বসুন্ধরা আবাসিকের ভিতরে কোনো মুদি দোকান আশেপাশে নাই, একদম গেট পর্যন্ত আসা লাগে, অথবা ওদিকে ধালিয়াম্বারের গেটে যেতে হয়। তো এজন্য কি করলেন, আপনি শুধুমাত্র এইখানকার জন্য যে আধা ঘন্টায় ডেলিভারি, তাহলে আপনার হাবটা ওইখানে রাখলো অর্ডার দেওয়ার সাথে সাথে। তাহলে স্পেসিফিক পার্টিকুলার কাস্টমারের জন্য, যেমন এই যে বাতিলের কথা বলতেছিলাম, তারা অনেক দামি খেজুরগুলা বিক্রি করে, কারা স্পেসিফিক শুধু অ্যাম্বাসেডারদের জন্য বা ফরেন পিপলদের জন্য। তো আপনি খেয়াল করেন যে স্পেসিফিক কাস্টমারদের জন্য আলাদাভাবে কোনো কিছু ডেভেলপ করা যায় কিনা। যেমন এমন হইতে পারে যে আপনি একটা ফ্যাশন ব্র্যান্ড বানাইলেন, যেখানে শুধুমাত্র বিগ বিগ শো টাইপের পিপল, যাদের হয়তো মানে একটু ফ্যাটি, যারা হয়তো একটু হেলদি, তাদের জন্য করলেন যে আমাদের একটু প্লাস সাইজের জিনিস বেশি, এইখানে যত প্রোডাক্ট ফ্যাশনের গেঞ্জি শার্ট এগুলো আমি বিক্রি করি কিসে, আমি শুধু হেলদি পিপলের জন্য করি, যাদের প্লাস সাইজের জিনিস লাগে। তাহলে শুধুমাত্র আপনার প্রোডাক্টটাকে স্পেসিফিক, যারা মোটা মানুষ সবাই তখন আপনার দোকানে অটোমেটিক্যালি যাবে। এবার আপনি যদি একজন ডেন্টিস্ট হন, তাহলে আপনি কি করলেন, আপনি ডেন্টিস্টও স্পেসিফিক, আপনি চিন্তা করলেন আমি সবাইকে সেবা দিব না, আমি শুধু কিডস ডেন্টাল চালু করব, বাচ্চাদের জন্য দিব। তাহলে আপনি সুন্দর বড় করে একটা সেটআপ নিলেন, যেখানে বাচ্চাদের জন্য খেলার ব্যবস্থা রাখলেন, গেমিং এর ব্যবস্থা রাখলেন, পাশাপাশি আপনি সেবাটা দিলেন। তাহলে বাচ্চার কোনো দাঁতের প্রবলেম হইলেই মানুষের আপনার কথা মনে পড়বে। দিস ইজ স্পেশালাইজেশন। এই যে অনেক ডাক্তাররা দেখবেন যে কেউ দাঁতের জন্য বিশেষজ্ঞ, কেউ চোখের জন্য স্পেশালাইজ। যখন আপনি স্পেসিফিক কোনো কিছুতে স্পেশালাইজ, মানুষ দেখবেন যে তখন আপনাকে মনে রাখা, আপনার পজিশন করাটা, ব্র্যান্ড করাটা অনেক সহজ। নাম্বার 3 যেটা, স্পেশালাইজ ইন পার্টিকুলার জিওগ্রাফিক এরিয়া, নির্দিষ্ট এরিয়াতে। যেমন হইতে পারে যে বান্দরবনের ছেলেপেলেরা, পাহাড়ের ছেলেপেলেরা অনেক এডুকেশন, অনেক ভালো কিছু থেকে বঞ্চিত। তো তারা কি করলো, আপনি হয়তো বান্দরবনে গিয়ে একটা ইংলিশ মিডিয়াম স্কুল চালু করলেন, তাহলে ওইখানের জন্য স্পেসিফিক আপনি একটা সেবা দিলেন। অথবা দেখা গেল যে আপনি চরাঞ্চলের মানুষদের জন্য একটা হসপিটাল করলেন,
হইতে পারে। তার মানে জিওগ্রাফিক একটা নির্দিষ্ট এরিয়াতে, যেমন আপনি যদি দেখেন বাংলাদেশে বহু ব্র্যান্ড আছে যারা হচ্ছে লোকালি অনেক স্ট্রং, যেমন বরিশালের অমৃত সরিষার তেল, আপনি দেখেন ফেনীতে স্টার লাইনের প্রোডাক্ট, তারা অন্য কোথাও না, ওই জিওগ্রাফিতে অতটুকু জায়গায় তারা অনেক স্ট্রং, ওইখানে হয়তো বড় ব্র্যান্ডও তার সাথে ফাইট করে পারতেছে না। সো হইতে পারে স্পেসিফিক জিওগ্রাফিক এরিয়া ধরে আপনি কোন একটা প্রোডাক্ট বা সার্ভিসকে রান করাইতে পারেন। নাম্বার 2, ডিফারেন্সিয়েশন। If you do not have competitive advantages, do not compete. ইউএসপি, ইউনিক সেলিং প্রপোজিশন, অর্থাৎ আপনার ডিফারেন্সিয়েট করাটা। মধু হয়তো সবাই বিক্রি করে, কিন্তু ডাবর কি করছে, মধুটাকে একটা আলাদা ফর্মে নিয়ে গেছে। ডাবর মধু ইটসেলফ, ডাবর হানি একটা আলাদা হানি। দেখেন ডাবর কিন্তু বলে না ডাবর কালোজিরা হানি, ডাবর অমুক হানি, ডাবর ইটসেলফ ডাবর হানি একটা ডাবর হানি। হ্যাঁ, আপনাদের এখনো হয়তো যারা মধুর ব্যবসা করেন তারা বলবেন ডাবর তো কোনো মধুই দেয় না, এটা সেটা অনেক কথা হইতে পারে, বাট আমি ডিফারেন্সিয়েশনের কথা বলতেছি, পজিশনটার করার কথা বলতেছি। তারা তাদের হানিটাকে এমন পজিশন করছে, হানি মানে ডাবর হানি, বিদায় ডাবর হানি খান। তো এটার ছোট সাইজের প্যাক করছে, বিভিন্ন প্রোগ্রাম করতেছে, তারা রান্নার অনুষ্ঠান করতেছে, ওইখানে হানি কি দিয়ে কি কি তৈরি করা যায় এটার উপরে বিভিন্ন রেসিপি দেখাচ্ছে। তার মানে আলাদাভাবে নিজেদেরকে প্রিমিয়াম একটা প্রেজেন্টেশনে নিয়ে আসতেছে। তার মানে আপনার একটা ইউনিক সেলিং প্রপোজিশন লাগবে, যে আপনি কেন অন্যদের থেকে আলাদা, কোন জায়গাতে আপনার প্রোডাক্টটা ডিফারেন্ট, এই জিনিসটা আপনাকে কমিউনিকেট করে বুঝাইতে পারতে হবে। তখন দেখবেন অনেক বেশি দামে মানুষ আপনার কাছ থেকে পণ্যটা কিনবে। And number 3, যেটা সেগমেন্টেশন, এটা একটু আগে বলেছি, হু এক্স্যাক্টলি ইজ দ্য কাস্টমার অফ ইউর প্রোডাক্ট। কে আপনার এক্সাক্ট কাস্টমার? আপনার কাস্টমার কি গ্রামে থাকে না শহরে থাকে? আপনার কাস্টমার কি অনেক রিচ, আল্ট্রা রিচ, নাকি নর্মাল রিচ, নাকি মিডিল, কি বলে মিডল ক্লাস, নাকি হচ্ছে একদম পুয়ার? সেগমেন্ট আপনার, এই কাস্টমার সে কি বিবাহিত না অবিবাহিত, সে কি চাকরি করে না ব্যবসা করে? সেগমেন্টেশনটা আপনাকে ক্লিয়ার জানতে হবে। আপনার কাস্টমার কি মুসলিম নাকি অমুসলিম নাকি সবাই? সো এই যে যখন আপনি মুসলিম কমিউনিটির জন্য কোনো প্রোডাক্ট ডেভেলপ করবেন, যে হালাল একটা প্রোডাক্ট আমি বাইর করছি, এখন বাংলাদেশে অনেকেই করতেছে, যেমন ধরেন এই যে হালাল সাবান। তো হালাল সাবান বের করার পরও মার্কেট থেকে আউট হয়ে গেছে কেন? বিকজ তাদের সেগমেন্টেশনটা, তাদের পজিশনিংটা এক সময় তারা শুরু করেছিল যে হালাল সাবান। তো এটা যেহেতু বাংলাদেশে অলমোস্ট 90% মতো আমরা মুসলিম, এই হালাল শোনার পরে কিন্তু সবাই ঝাঁপায় পড়ছে অ্যারোমেটিক সাবান কেনার জন্য। কিন্তু তারা যে ভুলটা করছে, অ্যারোমেটিক যখন এস্টাবলিশ হয়ে গেছে, তখন তারা আবার অনেক সুন্দরী মডেলদেরকে তারা আবার সাবানের বিজ্ঞাপনে নামাই দিছে। এটা কিন্তু হালাল কনসেপ্টের সাথে গেল না। তাহলে আপনি মুসলিম সেগমেন্টের জন্য যখন প্রোডাক্ট ডেভেলপ করবেন, তাদের সাইকোলজি অনুযায়ী আপনার সকল কমিউনিকেশন থাকবে। এখন তারা যখন ফোন দিবে, আপনি সালাম দিবেন, আলহামদুলিল্লাহ বলবেন, কথায় কথায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, এই যে যে একটা ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু তারা পছন্দ করবে। সো আপনাকে বুঝতে হবে যে কোন সেগমেন্টের জন্য আমি করতেছি, ওই সেগমেন্টের মানুষের। যেমন আমাদের একটা পার্ল ব্র্যান্ড আছে, ওইটাতে আমরা ধরেন যে কমিউনিকেশন করি ইংলিশে করি, কারণ ওইটা আলট্রা রিচ পিপলদের জন্য। তারা ওইটা বাংলা দেখলে হয়তো ওই গুড ফিলটা পাবে না। ইংলিশে করছে না, ঠিক আছে, একটা প্রিমিয়াম ব্র্যান্ড, একটা স্ট্যান্ডার্ড ব্র্যান্ড। তাহলে যখন আমরা ওই স্ট্যান্ডার্ডের পিপলের জন্য করছি, ওইভাবে কমিউনিকেশন। ইভেন কোচ কাঞ্চন একাডেমি, আমরা যে কমিউনিকেশন করি, আমরা বাংলাতে কমিউনিকেশন করি, কারণ আমাদের আমাদের টার্গেট অডিয়েন্স স্টার্ট আপ না, যদিও অনেক স্টার্ট আপ ফাউন্ডাররাও আমাদের কোর্স করে। আমাদের টার্গেট অডিয়েন্স এসএমই উদ্যোক্তা। বাংলাদেশে প্রায় 1 কোটির মতো এসএমই উদ্যোক্তা আছে, এবং যারা প্রত্যেকেই আসলে আমার কোর্স থেকে বেনিফিট পাওয়ার সুযোগ আছে। যে 10 লাখ টাকার ব্যবসা করতেছে, সে আমার কোর্স করলে অন্তত 15 লাখের চিন্তা করবে। যে 15 লাখ করতেছে, সে অন্তত 20 লাখ চিন্তা করবে। যে 1 কোটি করতেছে, সে হয়তো 5 কোটি ভাববে। তো আমার টার্গেট হলো এই যারা, তাদের অত ফ্যাশনেবল এই ধরনের কমিউনিকেশন দরকার নাই, তাদের দরকার তাদের ভাষায় তাদের কথাগুলো বোঝান। তো সেগমেন্টেশনটা এই জন্য ইম্পর্টেন্ট। লিংক দেওয়া হয়েছে, লিংকে ক্লিক করুন, সাবস্ক্রাইব করে দিন।